বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কিত কয়েকটা চটকদার তথ্য আপনাদেরকে দেই। অনেকেই অনেক মন্তব্য করতে পারেন, বাট পুরো ভিডিও দেখবেন, এরপর মন্তব্য করবেন। আশা করি আপনারা আশাহত হবেন না। এই বিষয়টা বলার আগে আপনাদের কয়েকটা পয়েন্ট আমি ধরিয়ে দিই। আপনাদের মধ্যে কি একবারের জন্য প্রশ্ন জাগে না যে আওয়ামী লীগের মতো এত বৃহৎ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলকে বাইরে রেখে, তাদেরকে নিষিদ্ধ করে, তাদের কার্যক্রম স্থগিত করে একটা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো? 17 বছরের নির্বাসিত জীবন শেষে, পলাতক জীবন শেষে ফেরারি তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়ে গেল খুব সহজেই। এর মধ্যে কি কোনো কিছু হয়নি? তার বিরুদ্ধে মামলা ছিল, আসামি ছিল, দণ্ডপ্রাপ্ত ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, হাওয়া ভবনের দুর্নীতির তো একাল সেকাল আপনারা সব জানেন। পাশাপাশি একযুগে দেশের 64 জেলায় সিরিজ বোমা হামলার সাথেও সম্পৃক্ত ছিল জনাব মাস্টার মাইন্ড তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে, ঠিকঠাক মতো রাষ্ট্র পরিচালনা করছে, বিএনপি ক্ষমতা ভোগ করতেছে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগ নিয়ে ভাবার মতো কিছু নাই, আওয়ামী লীগ মরে যাক, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এমনটা ভাবছেন আপনারা যে তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা করছে না? আওয়ামী লীগ ফিরতে পারলে ফিরুক, না ফিরতে পারলে না ফিরুক, তারা তাদেরকে ফিরতে দেবে না। অর্থাৎ বিএনপি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দেবে না, এটা তো সত্য কথা। কিন্তু তারেক রহমান কি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে শঙ্কিত? তারেক রহমান কি আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে দ্বিধার মধ্যে আছেন? তারেক রহমান কি চান না বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসুক? এই প্রশ্নগুলা কি আপনাদের মনের মধ্যে জাগে? যদি না জেগে থাকে তবে আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন তারেক রহমান ঠিক যেভাবে 5 আগস্টের সেই মেটিকুলাস অভ্যুত্থান ঘটিয়েছেন, যে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন, একইভাবে আরেকটা মেটিকুলাস পরিকল্পনা করেছেন, যেই পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে কয়েকটা খণ্ডে বিভক্ত করার একটা অপচেষ্টা তিনি চালাচ্ছেন। আর তার এই চেষ্টায় যারা সারথি, যারা সাথী, তাদের নাম আমি বলবো না, ইশারা ইঙ্গিতে আমি তাদের কথা বলবো। তাদের নাম বলে অনেকে আবার আমাকে বলবেন আমি গুজব রটাই, আমি সংস্কারপন্থী, আমি এইটা, আমি সেইটা, আমি দলের ভালো চাই না। বলতে পারেন, ইশারা ইঙ্গিতে আমি তাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে যাবেন। প্রথমত, এই মুহূর্তে অর্থাৎ 5 আগস্টের পর থেকে যেসব মানুষ আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের পক্ষে সরাসরি না, তারা বলার চেষ্টা করে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা ঠিক হয়নি, আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, আওয়ামী লীগের একটা বৃহৎ জনসমর্থন আছে, গোষ্ঠী আছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে, 40-50% ভোট আছে, ভোট ব্যাংক আছে, এ ধরনের কথা বলে না। আলটিমেটলি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে চলে আসে, কারণ মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ একে অন্যের পরিপূরক। এটা তো আপনারা বিশ্বাস করেন। 5 আগস্টের পর থেকে যেই সব টকশো বুদ্ধিজীবী, যেই সব অনলাইন অ্যাক্টিভিস্ট, যেই সব অ্যাঙ্কর, যেই সব গণমাধ্যম কর্মী, তারা নিউট্রাল সাজার চেষ্টা করছে। অতীতে তাদের ব্যাকগ্রাউন্ড আপনারা ঘাটিয়ে দেখেন, দেখতে পাবেন এরা সারাক্ষণ আওয়ামী লীগের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, আওয়ামী লীগ এইটা করেছে সেইটা করেছে, ভুলভাল সবসময় বিএনপি মনা ছিল, বিএনপি পন্থী ছিল। এরা এখন হুট করে 5 আগস্টের পর তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতেছে, 32 ভাঙা নিয়ে কথা বলতেছে। কিন্তু 32 যখন ভাঙা হয়েছিল তখন তারা কেউ কথা বলেনি। 32 ভেঙে ফেলার পর তখন তাদের মধ্যে কথার ফুলঝুরি আমরা দেখতে পাচ্ছি। এই ব্যক্তিগুলা এরা চেষ্টা করছে মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান উৎপন্ন করে এই বয়ানকে ছড়িয়ে দিয়ে সাইকোলজিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী সমর্থক তাদের মনের মধ্যে প্রবেশ করার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আরো সহজ ভাষায় বলবো, এই তথাকথিত বুদ্ধিজীবী, টকশুজীবী, অনলাইন অ্যাক্টিভিস্ট, গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা এখন নিরপেক্ষ বয়ান উৎপাদন করছে, তারা বুঝাচ্ছে আওয়ামী লীগের কেউ না তারা, বিএনপির কেউ না তারা, তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা শুধুমাত্র বাংলাদেশপন্থী মানুষ। দেখেন, একটা কথা বলিনি, রাজনীতির বাইরে কেউ না, মানুষ একটা রাজনৈতিক জীব। আপনাকে প্রতি মুহূর্তে রাজনীতির মধ্য দিয়ে যেতে হয়। পরিবারেও রাজনীতি থাকে। পরিবারে আপনি যদি সক্ষম না হন, আপনি যদি উপার্জনক্ষম না হন, সেই ক্ষেত্রে আপনার পরিবার আপনাকে পারিবারিক রাজনীতির মধ্যে ফেলে দিয়ে আপনাকে হেনস্থা করবে। দ্যাট ইজ রিয়েলিটি। এটা আপনাকে মেনেই পরিবারে নিয়ে বাঁচতে হবে, এটা আপনাকে মেনেই সমাজে বসবাস করতে হবে, রাষ্ট্রে চলাফেরা করতে হবে। সুতরাং রাজনীতির বাইরে কেউ না। যারা বলে আমি নিরপেক্ষ, যারা বলে আমি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি না, তারা মূলত জামাত, তারা মূলত শিবির, তারা মূলত গুপ্ত বিএনপি। সুতরাং বাংলাদেশে যারা বাস করে প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, কিংবা তাদের মধ্যে একটা মতাদর্শিক জায়গা অবশ্যই আছে। এই যে ব্যক্তিগুলা 5 আগস্টের পর, আমি একটা উদাহরণ দিই, আমজনতার তারেক কিন্তু 5 আগস্টের আগে
বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে এই দেশ থেকে ধ্বংস করে দিতে হবে, এই দেশ থেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, 32 সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো বয়ান রাখা যাবে না। হঠাৎ করে 5 আগস্টের পর কি হয়ে গেল? তারেক আমতারেক মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে 32 ভাঙার জন্য অনুশোচনা দেখায়, স্বাধীনতার পক্ষে কথা বলে, শেখ হাসিনার পক্ষেও তার দু একটা বয়ান চলে যায়, শহীদ মিনারে স্মৃতিসৌধে গিয়ে জয় বাংলা স্লোগান না দিলেও জয় বাংলার পক্ষে দাঁড়িয়ে যায়। এইগুলা মেটিকুলাস পরিকল্পনার অংশ। কোন সেই পরিকল্পনা সেটা আমি বলবো, তার আগে আরো কিছু বিষয় আপনাদেরকে ইশারায় বুঝিয়ে দিই। এই প্রক্রিয়ার মধ্যে যারা আছে তারা চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে, ইনিয়ে বিনিয়ে কথা বলতে, সরাসরি না, সরাসরি তারা ডিফেন্ড করতেছে না, ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান উৎপাদন করছে, যাতে করে আওয়ামী লীগের ছাপোষা নিরীহ নির্যাতিত নিপীড়িত নেতাকর্মী এদের মনের মধ্যে তারা প্রবেশ করতে পারে একটা সময়, যাতে তারা কথা বললে সেই কথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রভাবিত করে, তাদেরকে পূর্ণ মাত্রায় প্রভাবিত করবার জন্য তারা এই প্রক্রিয়ায় আগাচ্ছে। এখন জিজ্ঞাসা করবেন না কোন সেই প্রক্রিয়া? একটা মাত্র প্রক্রিয়া, সেটা হচ্ছে রিফর্ম বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব হচ্ছে শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসা। দেখেন, আগেই বলেছি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দলকে নিয়ে বিএনপির মাথা ব্যথা নাই। বিএনপি জানে না আওয়ামী লীগের শক্তিমত্তার জায়গা? 96 এর আন্দোলন বিএনপি দেখে নাই? লগি বৈঠা আন্দোলনের কথা কি বিএনপি ভুলে গেছে? কোনোটাই ভুলে যায়নি। বিএনপি খুব ভালো করে জানে আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায়, অর্থাৎ বর্তমান শক্তি ধরা আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায় বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে, বিএনপির বাপের সক্ষমতা নাই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা। এটা বিএনপি জানে। সুতরাং বিএনপি কাল ক্ষেপণ করতেছে, সময় ক্ষেপণ করতেছে কিভাবে তাদের রিফর্ম আওয়ামী লীগ সামনে নিয়ে আসা যায়। আর এই রিফর্ম আওয়ামী লীগ তত্ত্বে বিএনপির হয়ে কাজ করতেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। ক্লিয়ারলি বুঝাতে পেরেছি আমি? আরো স্পষ্ট ভাষায় বলি, তারেক রহমান চাচ্ছে শেখ হাসিনাকে মাইনাস করে একটা রিফর্ম আওয়ামী লীগ মার্কেটে আনতে, এবং তাদেরকে পরবর্তী নির্বাচনে কিংবা মধ্যবর্তী কোনো নির্বাচন হলে কিংবা যেসব আসনে, কিছু কিছু আসনে তারা প্রার্থীতা প্রত্যাহার করে সেখানে নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে আওয়ামী লীগের কিছু ব্যক্তিবর্গকে সংসদে ঢুকাবে, 10 থেকে 15 জন, এর থেকে কম হতে পারে, ঢুকিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে আওয়ামী লীগকে আমরা সুযোগ দিয়েছি, আমরা গণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সরকার পরিচালনা করছি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আর এই পরিকল্পনায় বাংলাদেশ আওয়ামী লীগের যারা সংস্কারপন্থী কিংবা যারা গাদ্দার, আপনারা তো চেনেন, স্বীকৃত কিছু গাদ্দার আছে, এবং আওয়ামী লীগের যে আমলাতান্ত্রিক মাফিয়া ছিল, এই মাফিয়াদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, যোগাযোগ করেছে ইতিমধ্যে, অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই এই ব্যাপারে সায় দিয়েছে। এবং এইখানে তারেক রহমানের আরেকটা পরিকল্পনা হলো, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতবর্ষে অবস্থান করছে, সেহেতু শেখ হাসিনা যদি কোনোভাবে ভারতে তার কিছু একটা হয়ে যায়, মানুষের হায়াতের কথা তো আসলে বলা যায় না, যে কোনো সময় অঘটন ঘটতে পারে, তারা মনে প্রাণে চাচ্ছে শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করুক, যাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ কয়েকটা খণ্ডে খণ্ডিত হয়ে যায়। এটা তো বাস্তব। বঙ্গবন্ধু কন্যা যদি তার জীবদ্দশায় বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে না যান, আওয়ামী লীগের মধ্যে, ইভেন শেখ ফ্যামিলির মধ্যে কয়েকটা গ্রুপ সৃষ্টি হবে, এইটা তো অনস্বীকার্য, এই কথা তো মিথ্যা না। এটা ডিজিএফআই জানে, এটা তারেক রহমান জানে, এটা বিএনপি জানে, এবং বাংলাদেশের ইসলামিস্ট যতগুলো দল আছে সবাই জানে, এবং তারা এই প্রক্রিয়ার দিকে আগাচ্ছে। আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় সহসায় আসতে দেওয়া হবে না। যত দেরি করা যায় তত ভালো, কারণ শেখ হাসিনার শারীরিক অবস্থার যদি কোনো কারণে অবনতি হয়, তাদের চাওয়া সৃষ্টিকর্তা মাফ করুক, আল্লাহ যেন তাকে অনেক বেশি দিন বাঁচিয়ে রাখেন। আমি সেই দোয়া সবসময় করি, এখনো করছি, আবারও করব, ভবিষ্যতেও করে যাব, কারণ তারও বর্তমানে বাংলাদেশ ধ্বংসের দোরগোড়ায় পৌঁছে গেছে। সুতরাং আমরা চাই বঙ্গবন্ধু কন্যা সহি সালামতে বাংলাদেশে ফিরে যাক, এই রাজাকারদের বিরুদ্ধে বন্দোবস্ত করুক, বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটকে উন্নত করে তিনি রাজনীতি থেকে বিদায় নিয়ে বাকি জীবন টুঙ্গিপাড়ায় গিয়ে অবস্থান করুক। আমরা এটা চাই। এখন এরা চাচ্ছে রিফর্ম আওয়ামী লীগ মাঠে নিয়ে এসে শেখ হাসিনাকে মাইনাস করে এই আওয়ামী লীগ দিয়ে তারা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটা বার্তা দেবে যে আমরা আওয়ামী লীগকে সুযোগ দিয়েছি। এখানে তাদের হয়ে, অর্থাৎ বিএনপির হয়ে কাজ করতেছে ডিজিএফআই, এবং তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করার পর থেকেই ডিজিএফআই কে এখানে লেলিয়ে দিয়েছে এই রিফর্ম তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য কিংবা প্রতিফলন ঘটানোর জন্য, যেটাই বলেন না কেন। এখানে সব থেকে বড় গাদ্দার সেনাপ্রধান ওয়াকার। আর ওয়াকার জানে যে আওয়ামী লীগ যদি পূর্ণ মাত্রায় শক্তি নিয়ে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতিতে ফিরে, টুডর টুমোরো ক্ষমতায় আসবে, জুলাই সন্ত্রাসীরাও জানে ক্ষমতায় আসবে, ইভেন তারেক রহমান নিজেও জানে আওয়ামী লীগ পূর্ণ মাত্রায় ক্ষমতা নিয়ে আসলে, স্বাভাবিক রাজনীতিতে ফিরলে তাদের বাপের শক্তি নাই, আওয়ামী লীগের মতো দলকে তারা ঠেকিয়ে রাখবে, তারা ঠেকিয়ে রাখতে পারবে না, তারা সেটা জানে। এবং জুলাই সন্ত্রাসী, ইউনুস থেকে শুরু করে জামাত, হোয়াটএভার, যারা 5 আগস্টের সেই তথাকথিত জঙ্গি উত্থানের সাথে সম্পৃক্ত ছিল, এরা সবাই জানে আওয়ামী লীগ পূর্ণ মাত্রায় ফিরলে এরা কেউ রক্ষা পাবে না। সেই জন্য সবাই সম্মিলিতভাবে রিফর্ম আওয়ামী লীগ মার্কেটে নিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এটা চলছে, আপনারা খুব শীঘ্রই এটার বিষয় দেখতে পাবেন। যারা অতি উৎসাহী হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, তাদের অতীতের ইতিহাস ঘেটে দেখেন, এরা মুক্তিযুদ্ধের পক্ষে কখনো কথা বলেনি, এরা সারা জীবন বিএনপির দালালি করেছে, অতিরিক্ত মুক্তিযুদ্ধের ভালোবাসা দেখাচ্ছে,
স্বাধীনতার পক্ষের ভালোবাসা দেখাচ্ছে, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখাচ্ছে, এদের সন্দেহের বাইরে রাখা চলবে না। অনেকে বলতে পারেন আপনারা আসলে কাউকে বিশ্বাস করেন না, একাই আপনারা সবকিছু উদ্ধার করবেন। দেখেন, যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে তো কথা বলতেছি না, তাদের বিষয়ে সাবধান থাকার জন্য, সচেতন থাকার জন্য আমি বলতেছি। এখানে কারা কারা সম্পৃক্ত আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অতীতের ইতিহাস তাদের ঘেটে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সারা জীবন বিএনপির দালালি করেছে, হঠাৎ করে এখন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে, আলটিমেটলি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। এদেরকে সন্দেহের তালিকায় রাখতে হবে। 5 আগস্টের পরের ভূমিকাগুলো দেখেন এদের, তারপরেও বুঝতে পারবেন যে এরা আসলে কি চাচ্ছে। এরা চাচ্ছে এদেরকে দিয়ে মুক্তিযুদ্ধের বয়ান উৎপন্ন করে, এদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা অনুভূতির জায়গা সৃষ্টি করে এদের পক্ষে। এরা একটা সময় যখন বলবে শেখ হাসিনার বয়স হয়ে গেছে, উনি আর দল চালাইতে পারবেন না, আপনারা নতুন নেতৃত্বের চিন্তা ভাবনা করেন, আপনারা শেখ হাসিনার বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে কাদেরকে নিয়ে আগাবে, আওয়ামী লীগ এই ধরনের চিন্তা ভাবনা করেন। এই ধরনের মানসিকতা, এই ধরনের প্রবণতা আপনাদের মনের মধ্যে সৃষ্টি করার জন্য তারা এই ধরনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এবং এই চেষ্টা যে সফল হবে না সেটা আমরা খুব ভালো করে জানি। কারণ বঙ্গবন্ধু কন্যার জীবদ্দশায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাইরে গিয়ে সংস্কারপন্থীদের কথা শুনে রিফর্ম আওয়ামী লীগ তত্ত্ব কখনোই মেনে নেবে না। তৃণমূলের নেতাকর্মীদের প্রতি একটা আহ্বান থাকবে, আপনারা এই ষড়যন্ত্র তত্ত্ব থেকে বের হয়ে আসেন। যারা এখন কথা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলুক, বাট তাদের কোনো ষড়যন্ত্রের পথে আপনারা পা বাড়াবেন না। একটা বিষয় মাথায় রাখবেন, এরা সবসময় মুক্তিযুদ্ধের কথা বলতেছে, আওয়ামী লীগের কথা বলতেছে, কিন্তু শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার কথা একবারের জন্য স্বীকার করে না, বলে না। কারণ তারা শেখ হাসিনাকে চাচ্ছে না, তারা চাচ্ছে শেখ হাসিনা মাইনাস হয়ে যাক। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ।